ইরানের বিরুদ্ধে খুব দ্রুত যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন এবং দেশটিকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য 2 থেকে 3 দিন সময় দিয়েছেন। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাটা অগ্রাধিকার হিসেবেই থাকবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, মঙ্গলবারেরই তারা ইরানে হামলা শুরু করতেন। ট্রাম্প দাবি করেছেন, তারা নতুন হামলা থেকে মাত্র 1 ঘন্টা দূরে ছিলেন। ইরানি নেতারা এখন চুক্তির জন্য আগ্রহ দেখাচ্ছেন এবং আলোচনা এগিয়ে নিতে চাইছেন বলে জানান ট্রাম্প। তবে তিনি সতর্ক করে দেন, যদি সমঝোতা না হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে হামলা চালাতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও হামলা চালায় তবে মার্কিন সামরিক বাহিনীকে এবার আরও বড় ধরনের চমক দেওয়া হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলেও আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারকে হত্যার বিনিময়ে পুরস্কার ঘোষণার পরিকল্পনা করছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইউকে। এতে বলা হয়েছে, এই 3 জনের মাথা এনে দিতে পারলে $5,82,00,000 পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় 714 কোটি টাকা। এর মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ শীর্ষক একটি বিলের খসড়া তৈরি করছে। এটি শিগগিরই পার্লামেন্টে উপস্থাপন করা হবে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতেই এই বিল আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ এই কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান আমিন এক্সচেঞ্জ এবং এর সঙ্গে জড়িত একাধিক ফ্রন্ট কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। ওয়াশিংটনের অভিযোগ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে এসব প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং হংকং সহ বিভিন্ন দেশে কার্যক্রম চালিয়ে ইরানি ব্যাংকের হয়ে শত শত মিলিয়ন ডলারের লেনদেন পরিচালনা করেছে। এছাড়া ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে জড়িত 19টি জাহাজও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থা অবৈধভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নে ভূমিকা রাখছে। তবে নিষেধাজ্ঞা কবলিত প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ হবে এবং তাদের সঙ্গে মার্কিনীদের ব্যবসা নিষিদ্ধ থাকবে। ব্যতিক্রমী এক গণবিবাহের সাক্ষী হল তেহরান। দেশটির ঐতিহাসিক ইমাম হোসেন স্কোয়ারে সোমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন 110 দম্পতি, যারা সম্পৃক্ত দেশ রক্ষার প্রচারণা জানফাত কর্মসূচির সঙ্গে। ইতোমধ্যে প্রায় 3,10,00,000 মানুষ এই কর্মসূচির নাম নিবন্ধন করেছেন। পাশাপাশি এই কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবকদের জন্য শুরু হয়েছে অস্ত্র প্রশিক্ষণ কার্যক্রম। বিস্তারিত নাহিদা রিন্থির প্রতিবেদনে। ইরানের রাজধানী তেহরানে দেশ রক্ষার প্রচারণার সঙ্গে যুক্ত শতাধিক দম্পতির গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে জাঁকজমক আয়োজনে। জানফাদের নামে এই প্রচারণা চালু করা হয় দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রস্তুতি ও সমর্থন প্রদর্শনের লক্ষ্যে। মূলত বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে চালু হওয়া এই প্রচারণার লক্ষ্য সম্ভাব্য সংঘাতে দেশের প্রতি জনগণের প্রস্তুতি ও সমর্থন তুলে ধরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এরই মধ্যে প্রায় 3,10,00,000 মানুষ সম্ভাব্য সংঘাতে দেশ রক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এই প্রচারণায় নাম নিবন্ধন করেছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের জন্য অস্ত্র প্রশিক্ষণ কর্মসূচিও শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার তেহরানের ইমাম হোসেন স্কোয়ারে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেন 110টি নবদম্পতি। অনুষ্ঠানে দেশপ্রেম, ঐক্য এবং জাতীয় প্রতিরক্ষার বার্তা তুলে ধরা হয়। হ্যাঁ, আমরা নিবন্ধন করেছি এবং যুদ্ধ শুরু হলে যাই ঘটুক না কেন, আমি ও আমার সঙ্গী দুজনেই একসাথে যাব বলে ঠিক করেছি। একেবারে শুরু থেকেই যখন এই প্রচার অভিযানটি শুরু হয়েছিল, আমি ও আমার সঙ্গী নিবন্ধন করেছিলাম এবং যে রাতে মিছিলগুলো অনুষ্ঠিত হতো, আমরা সুযোগ পেলেই তাতে যোগ দিতাম। যা কিছুরই প্রয়োজন হোক না কেন, আমরা আছি। আমরা আমাদের নেতার পাশে আছি এবং তাকে সমর্থন করি।
সেলেস্ট্রিয়াল সেলিব্রেশন বা স্বর্গীয় উদযাপন নামে পরিচিত এই ক্যাম্পেইনের মাধ্যমে সমাজে স্বাভাবিক জীবনযাপন ও আশা ভরসার ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দেওয়া হয়। এছাড়া নবদম্পতিদের বরণ করতে ফুল দিয়ে সাজানো হয় গাড়ি। প্রথাগত আনুষ্ঠানিকতার বাইরে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মঞ্চে রাখা রঙিন খাইবার বাস্টার মিসাইলের প্রদর্শনী। যুদ্ধের মাঝেও জীবনের আনন্দ খুঁজতে তেহরানে একযোগে এই গণবিবাহের আয়োজন। নাহিদা রিন্থি, ৭১। ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। দের কানুন শহরের একটি বাড়িতে চালানো এক হামলায় ৩ জন শিশু ও ৩ জন নারী নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, নাবাতিয়া এবং টায়ার জেলার ইসরায়েলি বিমান হামলায় আরও ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। গত মার্চ মাস থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গেছে। এদিকে হিজবুল্লাহ বলেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর পাশাপাশি উত্তর ইসরায়েলের সীমান্তের কাছে অবস্থিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। ভয়াবহ ধূলিঝড়ে বিপর্যস্ত ইরাকের নাজাফের জনজীবন। ধুলায় ঢেকে গেছে শহরের বিভিন্ন সড়ক। ঘন আস্তরণে দেখা যাচ্ছে না দূরের কিছু। বাড়ছে শ্বাসকষ্টজনিত নানা রোগ। এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিশু ও বয়স্করা। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে আবারও প্রকৃতির তাণ্ডব। ভয়াবহ ধূলিঝড়ে ঢেকে গেছে নাজাফ শহর। দেখা যাচ্ছে না দূরের কিছু। ধুলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ছুটছে শত শত মানুষ। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও শিশুদের অবস্থা বেশি খারাপ। এরই মধ্যে নাজাফের আল হাকিম হাসপাতালে ভিড় করছে রোগীরা। চিকিৎসকরা জানান, অক্সিজেন দিয়ে পর্যবেক্ষণে রাখা হচ্ছে রোগীদের। ধূলিঝড়ের কারণে শ্বাসকষ্টের ঘটনা বেড়েছে, বিশেষ করে হাঁপানি ও সিওপিডি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে। এই রোগীরা এমন পরিস্থিতি সহ্য করতে পারেন না। আমরা এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা তাদের চিকিৎসা প্রদান করছি। তারা পর্যবেক্ষণে রয়েছেন। এ ধরনের পরিস্থিতি রোগীদের জন্য অনেক কষ্টকর বলে জানান চিকিৎসকরা। একই সাথে আবহাওয়ার এই পরিস্থিতি সুস্থ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। নাহিদা রিন্থি, ৭১। মার্কিন প্রেসিডেন্টের সাথে চীনা প্রেসিডেন্টের আলোচনা সফল না হওয়ায় এখন রাশিয়াকে চীনের সবচেয়ে কাছের মিত্র মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর অল্প সময়ের ব্যবধানে বিশ্বের দুই পরাক্রমশালী নেতার বেইজিংয়ে উপস্থিতি প্রমাণ করে বিশ্ব কূটনীতির কেন্দ্রীয় খেলোয়াড় হিসেবে নিজেদের অবস্থান আরও জোরালো করতে চাইছে চীন। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের ঠিক পরপরই পুতিনের চীন সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন হিসাব নিকাশের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প সেই বৈঠকে তাইওয়ান বাণিজ্য উত্তেজনা কিংবা মধ্যপ্রাচ্য সংকট নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আর সে কারণেই রাশিয়া মনে করছে চীন এখনও মস্কোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারদের একটি। বিশ্লেষকরা বলছেন, অল্প সময়ের ব্যবধানে বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী শক্তির নেতাকে বেইজিংয়ে স্বাগত জানানো প্রমাণ করে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রীয় খেলোয়াড় হিসেবে নিজেদের অবস্থান আরও জোরালো করতে চাইছে চীন। যদিও এই সফরে বড় কোনো নাটকীয় ঘোষণা আসার সম্ভাবনা কম, তবে রাশিয়া চীন সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত স্পষ্ট। জ্বালানি, সামরিক প্রযুক্তি, বাণিজ্য এবং অবকাঠামো খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়টি বৈঠকের অন্যতম আলোচ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান মধ্যপ্রাচ্য সংকটও এই বৈঠকের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বিশ্ববাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, জ্বালানির উচ্চ মূল্যে স্বল্প মেয়াদে রাশিয়া লাভবান হলেও দীর্ঘমেয়াদে মস্কো ও বেইজিং দুই দেশই যুদ্ধের বিস্তার চায় না। একই সঙ্গে ইরানের সঙ্গে নিজেদের কৌশলগত সম্পর্ক ধরে রাখতে চাইছে তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প ও পুতিন দুই প্রতিদ্বন্দ্বী শক্তির নেতাকে ধারাবাহিকভাবে বেইজিংয়ে আমন্ত্রণ জানিয়ে চীন একটি স্পষ্ট বার্তা দিয়েছে। বিশ্ব রাজনীতিতে নিজেদের এমন এক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে বেইজিং যারা সবার সঙ্গে কথা বলতে পারে, অর্থাৎ চীন নিজেদেরকে নিরপেক্ষ সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। শারমিন স্বপ্না, ৭১। ভারতের রাস্তা ও জনবহুল এলাকা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ২০২৫ সালের নভেম্বরে দেওয়ার নির্দেশ সংশোধনের আবেদন খারিজ করে দেয় দেশটির শীর্ষ আদালত। আদালত জানায়, ভবঘুরে কুকুরদের আক্রমণের ঘটনা এখন জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ কুকুরগুলো। বিভিন্ন ঘটনায় ছোট শিশুদের আহত হওয়া, বৃদ্ধদের উপর হামলা এবং বিদেশি পর্যটকদের আক্রান্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে বলে উল্লেখ করেছে আদালত। রায়ে বলা হয়েছে, কুকুরগুলোকে শুধু টিকা ও বন্ধ্যাকরণ করে ছেড়ে দেওয়া যাবে না, সেগুলোকে নির্ধারিত আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।